নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বাংলা ইউনিট 9 ছন্দ অলংকার। আমি একটা পোল করেছিলাম যে কোন ইউনিট আপনাদের কাছে সবথেকে বেশি কঠিন মনে হয়। তো সেখানে এখনো অবধি আমি সবথেকে বেশি ভোট পেয়েছি ইউনিট 9 অর্থাৎ ছন্দ অলংকার। দুঃখের বিষয়, এখন আমাদের হাতে খুব একটা সময় নেই ছন্দ অলংকার ধরে ধরে পড়ানোর জন্য। কিন্তু এই শেষ মুহূর্তে ছন্দ অলংকার কোনগুলো দেখে গেলে বা স্পেসিফিক কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে এটা একটু জানাটা আমাদের প্রয়োজন। ছন্দ অলংকার প্রথমেই বলে রাখি এমন একটা পার্ট, যেই পার্টটা থেকে প্রায় কি বলবো প্রতিবার মানে 10টার মতো প্রশ্ন তো আসেই, অনেক সময় বেশিও হয়। শুরুতে যখন আমরা 2022-এর প্রশ্নপত্র যদি দেখি, সেই সময় ছন্দ অলংকার থেকে খুব পরিমাণে প্রশ্ন কিন্তু আসতো না। কিন্তু 2023-এর ট্রেন্ড থেকে যদি আমরা দেখি তাহলে দেখব ছন্দ অলংকার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, এবং সেটাও বিভিন্ন ধরনের। আগে আমরা কি দেখতাম, পার্থক্যটা আমাদের বুঝতে হবে। ছন্দ স্ক্যান করা কোশ্চেন প্রচুর পরিমাণে আসতো, যেখানে ছন্দটাকে আমাদেরকে স্ক্যান করে বলতে হবে দলবৃত্ত না কলাবৃত্ত না কি। এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ছন্দ স্ক্যানিং করলাম, করে উত্তর করে দিলাম, যদিও ওটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, ঠিক আছে। ওই প্রশ্ন কিন্তু আসছে না, মানে আসছে কম, মানে আগের মতো এতটা নয়। আগে যদি 6খানা দিয়ে দিত ওরকম, এখন সেই আন্দাজে আমি বলবো একটা কি দুটো দেয়। সেখানে ছন্দ থেকে কিন্তু অন্যান্য প্রশ্ন খুব বেশি আসছে। তাহলে ছন্দ আমরা কোন কোন জায়গাগুলো দেখে যাব একটু নোট ডাউন করে নিন। আমার সামনে সিলেবাসটা রাখা রয়েছে, আমি প্রথমে ছন্দ নিয়ে বলে নিই, তারপর আমি অলংকার নিয়ে বলছি। প্রথম কথা, ছন্দ অলংকারে সেভাবে ইম্পর্টেন্ট কিছু বলা যায় না। মানে আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে ছন্দ অলংকারে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কারণ ছন্দ অলংকার এমন একটা বিষয়, কনসেপ্ট না ক্লিয়ার করলে কিন্তু অ্যান্সার করে আসা পসিবল না। কিন্তু ছন্দ অলংকারে এখন এমনও কিছু জায়গা রয়েছে যেটা মুখস্থ করে আমরা অ্যান্সার করে আসতে পারি, যেগুলো থেকে এখন কোশ্চেন আসছে। দেখা যাক কি। প্রথমে দেখুন, সিলেবাসটা আপনাদের সামনে থাকলে দেখুন, বাংলা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ। আচ্ছা, কিভাবে ছন্দের উদ্ভব হয়েছিল, ক্রমবিকাশ হয়েছিল, এখান থেকে সেরকম প্রশ্ন কিন্তু আমরা দেখি না। 2 নম্বর বলছে বাংলা ছন্দের রূপ রীতি বৈচিত্র্য, বাংলা ছন্দের পরিভাষা। এইটা 3 নম্বর পার্টটা না, যেটা হচ্ছে বাংলা ছন্দের পরিভাষা, পরিচয়, দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ। এখান থেকে কিন্তু এখন প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে? মন্তব্য যুক্তির প্রশ্ন আসে, তারপরে হচ্ছে কোনটা কোনটা শুদ্ধ সেগুলো লেখো, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে। এইবার দল বিষয়টা কি সেটা আমাদের ডেপথে জানতে হবে, তা দলের বৈশিষ্ট্য কি জানতে হবে, এই দল ছন্দে কিভাবে কাজে লাগে জানতে হবে, বিশেষ করে পর্ব, পর্বাঙ্গ এই জায়গাটা, ঠিক আছে। পর্বর জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ছন্দে আমরা পর্ব ভেদ না করতে পারি তাহলে আমাদের পক্ষে কিন্তু ছন্দটাকে স্ক্যান করাই পসিবল নয়। তাহলে পর্বটা কেন ছন্দে আছে, পর্বের বৈশিষ্ট্যটা কি, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। অতি পর্ব বা ছেদ এবং জ্যোতির মধ্যে পার্থক্য কি, ছেদ ও বিরতি, জ্যোতি ও বিরতি। তাহলে কোনটা আমরা ছন্দের জন্য ইউজ করছি, কোনটা আমরা গল্প পড়ার জন্য থামছি। আমরা তো গল্প পড়তে পড়তেও কমা, দাড়ি, সেমিকোলন ইত্যাদি থাকে, আমরা থামি, রাইট। আবার আমরা ছন্দ পড়তে পড়তেও থামি। তাহলে কোনটা কোনটার আন্ডারে, এই বিষয়টা জানা, ডেপথে জানতে হবে। তার পাশাপাশি আমাদের কি করতে হবে, কি করতে কাজে লাগে, জ্যোতি কেন প্রয়োজন, বা এই যে জ্যোতির প্রকারভেদ, 5টা যে প্রকারভেদ রয়েছে ছন্দের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। পংক্তি স্তবক থেকে সেরকম একটা প্রশ্ন আসে না, মিল থেকেও আসে না, লয় থেকে মোটামুটি প্রশ্ন আসে। তাহলে এর মধ্যে আমাদের মূল জায়গাগুলো কি কি, দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, অতি পর্ব। মোটামুটি অতি পর্ব তো আমরা জানি, যেটা আগের সামনের দিকে থাকে, এরকম পর্বের অনেকগুলো ভাগ পাবেন, সেগুলোকে দেখে নেবেন। ছেদ, জ্যোতি, আর এখান থেকে লয়টা একটু দেখে নিতে হবে, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নম্বর বাংলা ছন্দ চর্চার ইতিহাস। এই যে জায়গাটা, এখানে না এই যে রবীন্দ্রনাথ,
সত্যেন্দ্রনাথ, মোহিতলাল, প্রবোধচন্দ্র, অমূল্যধন, তারাপদ ভট্টাচার্য, মোটামুটি আমরা যা দেখেছি সবাইকে নিয়ে এই প্রশ্ন করা হয়। এখানে যেটা পড়তে হবে, নোট ডাউন করুন, কে ছন্দের কি নামকরণ করেছেন। যেমন ধরুন সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি স্বরবৃত্ত ছন্দ বা যেটা দলবৃত্ত ছন্দ তার কি নাম দিয়েছেন, ঠিক আছে। কলাবৃত্তের কি নাম দিয়েছেন, মিশ্র কলাবৃত্তের কি নাম দিয়েছেন, এই যারা রয়েছেন তারা কে কোনটা কি নাম দিয়েছেন পড়বেন। এছাড়াও আরও বিভিন্ন কি বলবো, শুধুমাত্র ছন্দকাররা নয়, ভাষাতাত্ত্বিক যারা রয়েছেন তারাও নাম দিয়েছেন। বিভিন্ন কবি রয়েছেন, নীরেন্দ্র চক্রবর্তী, আরও নানান, তারা কি নাম দিয়েছেন এগুলো পড়বে। নাম্বার 1। নাম্বার 2 লিখে নিন, এদের যে ছন্দের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছন্দ সংক্রান্ত বই, ছন্দ বা ছন্দ চর্চার ইতিহাস, সত্যেন্দ্রনাথের বইয়ের নাম কি, ঠিক আছে। তারপর মোহিতলালের বইয়ের নাম কি, বিশেষ করে স্টার্ট দিয়ে রাখুন প্রবোধচন্দ্র। এবং যদি আপনাদের কাছে প্রবোধচন্দ্রের নূতন ছন্দ পরিক্রমা বইটা থাকে তাহলে আমি বলবো বইটা অবশ্যই একবার পড়ে নেবেন। যদিও এখন আর সময় নেই, আমি বলবো না যে এখন কদিন পর পরীক্ষা, এখন নতুন করে নূতন ছন্দ পরিক্রমা পড়ুন, কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই পড়বেন। কারণ যদি সিলেবাস পাল্টায়ও ছন্দ অলঙ্কার পাল্টানোর কিন্তু নয়। এই প্রবোধচন্দ্র থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। প্রবোধচন্দ্রের মানে তিনি একজন ছন্দকার, তিনি ছন্দ নিয়েই গবেষণা করেছেন, প্রচুর বই তিনি লিখেছেন। সেই বইগুলোর নাম, সেই বইগুলোর সাল, এরকমও প্রশ্ন আসে যে প্রবোধচন্দ্রের যে বইগুলো মানে সাল ওয়াইজ পরপর সাজিয়ে লেখো, ঠিক আছে। তাহলে প্রবোধচন্দ্র ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ইম্পর্টেন্ট, সত্যেন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে, অমূল্যধন থেকে এবার প্রশ্ন এসেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তারাপদ ভট্টাচার্য থেকেও প্রশ্ন আসে, মানে প্রত্যেকের কথাই আপনি পড়বেন এবং তারা ছন্দ সম্পর্কে কি আলোচনা করেছে। যদি নূতন ছন্দ পরিক্রমা থাকে সেটা দেখতে পাবেন। ছন্দ স্ক্যানিং এর জন্য অমল পালের একটি বই রয়েছে ভালো, যাই হোক ইত্যাদি নানান বই রয়েছে, উত্তম দাসের বই রয়েছে, তো এই বইগুলো দেখতে পারেন। কি বই পড়বেন এই নিয়ে কিন্তু আলোচনা অলরেডি আমি করে দিয়েছি। মানে বাংলার সিলেবাসের যে বিশেষ করে ইউনিট 1, ইউনিট 2, 9 এবং 10 এই 4টে ইউনিটে কোন কোন বই পড়তে হবে আলোচনা হয়েছে, বুক লিস্ট হয়েছে। নেটসেট বেঙ্গলি বুক লিস্ট সার্চ করলে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আলোচনা। তাহলে বাংলা ছন্দ চর্চার ইতিহাস থেকে আমাদের মূলত জানতে হবে বেসিক ধারণা, কে ছন্দ সম্পর্কে কি বলেছেন, কলাবৃত্ত কথাটাকে কে এনেছেন, মুক্তক ছন্দ কে বলছেন, মুক্তক নামটা কে করেছেন, এই জায়গাগুলো জানতে হবে। প্রবোধচন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বাকিগুলো যেগুলো রয়েছে, যে সমস্ত ছন্দকারদের কথা রয়েছে তাদের বইয়ের নাম কি এবং তারা কলাবৃত্তকে কি বলছেন, দলবৃত্তকে কি বলছেন, এগুলো কিন্তু জানতে হবে। এটা হচ্ছে ছন্দ থেকে পড়বে। নেক্সট চলে আসি অলঙ্কারে। অলঙ্কারে শব্দালঙ্কার থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না, আসে হয়তো একটা কি দুটো, এলেও বেশিরভাগ আসে হচ্ছে শ্লেষ, যমক, পুনরুক্ত পদাভাস, এখান থেকে প্রশ্ন আসতে আমি দেখেছি। নেক্সট হচ্ছে, তার মানে এটা নয় যে এগুলো মেনশন করছি মানে বাকিগুলো পড়বেন না, অবশ্যই দেখে নেবেন, কারণ অলঙ্কার একটা কনসেপ্টের জায়গা, একটা না বুঝলে আরেকটা বুঝতে পারবেন না। অর্থালঙ্কার, অর্থালঙ্কার সবটাই পড়তে হবে, তবে অর্থালঙ্কারে প্রতিবারই অতিশয়োক্তি থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে কি বলে বিরোধাভাস, বিভাবনা, বিষম, এই তিনটে খুব গুলিয়ে যায়, অনেকটা একই ধরনের মনে হয় কিন্তু তা কিন্তু নয়। এখান থেকে প্রশ্ন আসে। উৎপ্রেক্ষা থেকে প্রশ্ন আসে, অপনহুতি, নিশ্চয় থেকে প্রশ্ন আসে, ভ্রান্তিমান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ব্যতিরেক, সমাশক্তি মোটামুটি ওভাবে তো বলা যায় না কোনোবারে। অ্যাকচুয়ালি কি হয়, ছন্দ আমাদের কিভাবে দিচ্ছে, মানে সরি অলঙ্কার, সেটা হচ্ছে এখানে 4টে অলঙ্কারের নাম এবং এখানে 4টে অলঙ্কারের উদাহরণ আমাদেরকে ম্যাচ করতে হচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, একটা প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের 4টে কিন্তু সম্পর্কে জানতে হচ্ছে। তাহলে আমরা এখানে বেছে নিতে পারি না যে আমরা এটা পড়বো এটা পড়বো না, বোঝা গেল। সবটাই আমাদেরকে কিন্তু অলঙ্কারের ক্ষেত্রে করাটা প্রয়োজন। তবুও কোন কোনগুলো থেকে মোটামুটি দিচ্ছে সেগুলো আমি বলেছি। এইবার একটা জায়গায় আমি একটুখানি বলে দিই, যেটা এবারেরটা মোটামুটি প্রত্যেকবার স্ক্যানিংয়ে দেখেছি যে অলঙ্কারের উপমা একটু বলে দিই, ছন্দর পুস্তকের যে সাল সেই জায়গাগুলো,
একবার তারাপদ ভট্টাচার্যের পুস্তকের সাল এসছিল, ছন্দের উক্তি, কোনো উক্তি তুলে দিয়ে বলবে কে বলেছে। তারপরে ধরুন বাংলা ছন্দ, ঠিক আছে, এখান থেকে এসছে, স্ক্যানিং থেকে তো ধরেই নিন, আসেই প্রত্যেকবারই, এখান থেকে প্রশ্ন আসে। এরপর আপনার হচ্ছে প্রবোধচন্দ্র থেকে প্রশ্ন এসেছে 3 বার, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার একটু বলে দিই, শেষ ইউনিট 9, তাই তো, হ্যাঁ, ইউনিট 9 থেকে মোটামুটি অলংকার থেকে এবার আমরা দেখেছি 4টে প্রশ্ন এসেছে অলংকার থেকে, এবং ছন্দ থেকে 5টা, মানে মোটামুটি 9টা, ওই 9 থেকে 10টা মতন প্রশ্ন কিন্তু এবার অলংকার থেকে এসেছে, ছন্দ অলংকার মিলিয়ে। তাহলে আমাদেরকে দুটোই খুব ভালো করে পড়তে হবে, এবং কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখন শেষ মুহূর্তে অলংকার ধরে বলার তো সময় নেই, কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মোটামুটি বলে দিলাম, এগুলো কিন্তু কোনোভাবেই ছাড়বেন না। শেষবার অন্তত যা আছে আপনাদের কাছে, যে বই রয়েছে, যেটা দাগিয়ে এতদিন পড়েছেন, যে নোটস পড়েছেন, যাই করেছেন, একবার করে চোখ বুলাবেন, কারণ এর বেশি এখন আর কিছু করা যাবে না। আর আমি অনেক পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি, সেই পরীক্ষাগুলো দেবেন। অলংকার নিয়ে পরীক্ষা কিন্তু আমি নিয়েছি, প্রিভিয়াস ইয়ার অলরেডি হয়ে গেছে, ছন্দ অলংকার, ইউনিট 2, এগুলো কিন্তু দেখে নেবেন পারলে, যদি মনে হয়। এখন শুধু প্র্যাকটিস, পরীক্ষা দেওয়া এবং রিভিশন। তাহলে এই হলো ছন্দ অলংকার নিয়ে আলোচনা। আজকে এ পর্যন্তই, এর পরবর্তী আবার অন্য পার্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।